আমি আর বাইরে থাকা নিরাপদ মনে না করে সেই ছোট্ট গুহাটার ভিতরে কোনো রকমে শরীরটাকে গলিয়ে দিলাম। একটা পাথরের চাই চাপা দিয়ে দিলাম গুহাটার মুখে। ভাবলাম কোনো রকমে রাতটুকু তো কাবার করা যাক, তারপর কাল সকালে যা ভাগ্যে থাকে তা হবে। গুহার ভিতরে একটা কোণ বেছে নিয়ে শুতে যাব, হঠাৎ সামনের পাথরের চাইটা কেমন নড়ে চড়ে উঠল। সর্বনাশ! সফটুনস FM বাংলা অডিও চ্যানেল এবারে আপনাদের জন্য নিয়ে এসেছে সিন্দবাদ নাবিকের দ্বিতীয় সমুদ্রযাত্রা। অসাধারণ আনন্দ উল্লাসে দিন কাটছিল। একঘেয়ে আনন্দও আমার বেশি দিন ভালো লাগে না। ইচ্ছে হলো আবার অজানার সন্ধানে বেরিয়ে পড়ি। বাজারে গেলাম, অনেক অর্থ ব্যয় করে বহু মূল্যবান জিনিসপত্র সওদা করে গোটরি বাঁধলাম। আমি জানতাম কোন কোন জিনিসের বিদেশের বাজারে চাহিদা বেশি। সেই সব জিনিসপত্রেই বোঝাই করলাম আমার বাক্স, প্যাটরা প্রভৃতি। সন্ধান পেলাম সুন্দর একখানা আনকোরা জাহাজ বিক্রি আছে। শুধু শুধু দেখতেই বাহারি নয়, তার সর্বাধুনিক যন্ত্রপাতি, কলকবজা ইত্যাদি আমার খুব পছন্দ হলো। জাহাজের নৌজওয়ান কাপ্তেনটিও দারুণ চৌকস। এই বয়সে সে তামাম দুনিয়ার সব দেশে জাহাজ ভিড়িয়েছে। দাম একটু বেশি নিল, তা নিক, জাহাজখানা আমার বেশ মনের মতোই হলো। আমার চেনা জানা পেয়ারের সওদাগর বন্ধুদের খবর দিলাম, তারা যদি বাণিজ্যে যেতে ইচ্ছা করে আমার জাহাজে যেতে পারে। পুরনো বন্ধু বান্ধবদের প্রায় সকলেই তল্পি তল্পা নিয়ে জাহাজে উঠে বসল। দিনক্ষণ দেখে একদিন জাহাজ ছেড়ে দিলাম। ভেসে চললাম অজানার সন্ধানে। এদেশ থেকে ওদেশ, দ্বীপ থেকে দ্বীপান্তরে সওদার সন্ধানে ঘুরে বেড়ালাম। কত নতুন নতুন শহর বন্দর দেখতে থাকলাম। সেই সব দেশের হাটে বাজারে গঞ্জে বিক্রি করতে থাকলাম বাগদাদের বাহারি সব জিনিসপত্র। বিদেশিরা হুমড়ি খেয়ে পড়তে লাগলো। এমন জিনিস তারা কখনো চোখে দেখেনি। বেশ বেশ চড়া দামে বিক্রি হতে থাকলো মালপত্র। এইভাবে একদিন সমুদ্রের মধ্যে এক সুন্দর দ্বীপে এসে নোঙর করলাম। যেদিকে তাকাই সবুজের সমারোহ, বিশাল বিশাল গাছপালা। আমরা সবাই নামলাম। খানা পিনা পাকাবার ব্যবস্থা করা হলো। আমি চারিদিক ঘুরে ঘুরে প্রকৃতির শোভা দেখতে থাকি। এক জায়গায় এসে গাছের পাকা ফল পাড়লাম। পাশেই কুলু কুলু রবে ঝর্ণা বয়ে চলেছে। গাছের সুমিষ্ট ফল আর ঝর্ণার জল খেয়ে প্রাণ ভরে গেল।
মৃদুমন্দ হাওয়া বইছিল। আবেশে দু চোখ জুড়িয়ে এলো। কতক্ষণ ঘুমে আচ্ছন্ন ছিলাম জানি না, কিন্তু দ্রুত পায়ে জাহাজের দিকে এসে দেখি জাহাজখানা নেই। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। ওরা ওরা আমাকে ফেলে রেখেই জাহাজ ছেড়ে চলে গেল। এই এই নিরালা নির্জন প্রান্তরে আমি আমি একা কপরদক শূন্য। আমার আমার যা কিছু সবই ছিল ওই জাহাজে। কিছুই বুঝতে পারলাম না কেন ওরা আমাকে এই নির্জন দ্বীপে ফেলে রেখে চলে গেল। কি তাদের মতলব? যতই যতই ভাবি কোনো কুল কিনারা পাই না। বুক ফেটে কান্না এলো। হায় খোদা, এ কি কঠিন পরীক্ষায় ফেললে! এই কি আমার নিয়তি? প্রথম যাত্রায় তোমার দয়ায় কোনো রকমে প্রাণ রক্ষা করতে পেরেছিলাম, কিন্তু এবার কি করে এই বিপদ থেকে উদ্ধার পাবো? বারবার কি বিপদে বাঁচা যায়? আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকলাম। কখনো বা নিজের কপালটা মাটিতে ঠুকতাম। এ কি করলে আল্লাহ? এমন শাস্তি কেন আমায় দিলে? কি পাপ করেছি আমি? হায়, আমার আবার কেন এই সমুদ্র যাত্রার দুর্মতি হলো? বেশ তো মহা সুখে ছিলাম বাগদাদে। কেন আমাকে সুখে থাকতে ভূতে কিলোলো? খাওয়া পরা ধন দৌলত কোনো কিছুরই তো অভাব ছিল না আমার। তবে কেন সেধে এই বাঁশ ঘাড়ে নিতে গেলাম? প্রথমবারের সমুদ্র যাত্রায় যা পেয়েছিলাম 7 পুরুষ দিব্যি আরামে বসে খেতে পারতাম। কেন আবার আমার লোভ হলো? কেন? মাথা ঠুকতে ঠুকতে আমি প্রায় উন্মাদ হয়ে পড়লাম। অবশেষে আমি বুঝলাম এইভাবে নিজেকে ধ্বংস করে কোনো ফায়দা নেই। হা হুতাশ করে মাথা ঠুকলে এ বিপদের সুরাহা হবে না। সোজা হয়ে দাঁড়াতে হবে, ঠান্ডা মাথায় উপায় খুঁজতে হবে। তারপর উপরে আল্লাহ আছেন, তিনি যদি দয়া করেন উদ্ধার পেয়ে যাব, আর না হলে মরতে হবে। উপায় কি? উঠে দাঁড়িয়ে এদিক চেয়ে দেখলাম খানিকক্ষণ। তারপর একটা বিরাট গাছের ডালে উঠে বসলাম। কি জানি কোথায় ওত পেতে আছে জন্তু জানোয়াররা। গাছের অতুচ্চ শিখরে উঠে এদিক ওদিক যেদিকে তাকাই কোনো জনবসতি দেখি না। চারিদিকে শুধু দিগন্ত বিস্তৃত গহন গভীর বন জঙ্গল, ধুধু করা মাঠ, প্রান্তর, সমুদ্র, পাহাড় আর পাখি। দেখতে দেখতে হঠাৎ একদিকে বহু দূরে কি যেন উজ্জ্বল সাদা ধরনের একটা বস্তু নজরে পড়ল, কিন্তু কিছুই আন্দাজ করতে পারলাম না। গাছ থেকে নেমে পড়লাম, কিন্তু একা একা এগিয়ে যেতে গা ছমছম করতে লাগলো। যাই হোক,
এদিক ওদিক খুব ভালোভাবে দেখে শুনে অতি সন্তর্পণে সেই অদ্ভুত সাদা বস্তুটার উদ্দেশ্যে এগোতে থাকলাম। পায়ে পায়ে একসময় পৌঁছেও গেলাম তার কাছে। বিশাল বিরাট পল্লাই একটা গম্বুজ, সাদা পাথরের তৈরি। চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকলাম, কিন্তু কিন্তু না, কোথাও একটা দরজা পেলাম না, অথবা ভেতরে ঢোকার কোনো সিঁড়ি বা পথ কিছুই দেখতে পেলাম না। অনেক রকম কায়দা কসরত করে গম্বুজটার মাথার ওপরে ওঠার চেষ্টা করতে থাকলাম, কিন্তু বৃথাই আমার কোশিশ। এমন তেলতেলে মসৃণ তার গা, যে কোনো রকমেই আঁকড়ে ধরে ওপরে ওঠা সম্ভব না। পায়ের সামনে পা রেখে সার গম্বুজটা প্রদক্ষিণ করে মেপে দেখলাম 150 পদক্ষেপ। গম্বুজের ভিতরে ঢোকার বা উপরে ওঠার ফিকির খুঁজতে খুঁজতে কখন যে সূর্য পাটে বসেছে বুঝতে পারিনি। ধীরে ধীরে যখন চারিদিক অন্ধকার হয়ে এলো, তখন আমার চৈতন্য হলো। তাই তো এখন কি করি? প্রথমে মনে হয়েছিল এক খণ্ড বিশাল কালো মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে, কিন্তু তাই বা হবে কি করে? এই দারুণ গ্রীষ্মে এমন বর্ষার মেঘ আসবে কোথা থেকে? পরে বুঝতে পারলাম এ তো মেঘ নয়, একটি বিশাল পাখি ডানা মেলে নিচের দিকে নেমে আসছে। অনেক গল্প কাহিনীতে পড়েছিলাম এক রকমের পাখি আছে, তারা দেখতে ছোটখাটো একটা পাহাড়ের মতো। এদের নাম রক পাখি। এবার আমি আন্দাজ করতে পারলাম, যাকে এতক্ষণ একটা গম্বুজ বলে মনে করছিলাম, আসলে তা ওই রক পাখিরই ডিম। একটু দূরে সরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। পাখিটা নেমে এসে তার বিশাল বিস্তৃত ডানা দুখানা মেলে সেই গম্বুজটার উপরে বসলো। মাথায় একটা মতলব এলো। মাটিতে হামাগুড়ি দিয়ে অতি সন্তর্পণে ডিমটার পাশে চলে এলাম। পাখিটা তখন পাখা দুখানা দিয়ে ডিমটাকে আচ্ছাদিত করে তা দিচ্ছে। ডিমের দুপাশে তার দুখানা পা ঝুলে পড়েছে। মাথার পাগড়িটা খুলে আলগোছে পাখির একটা পায়ে ফাঁস পরিয়ে দিলাম। ভাবলাম, যখন সে আবার আকাশে উড়বে, ফাঁসটা পায়ে আটকে যাবে, আর পাগড়ির অপর প্রান্ত আঁকড়ে ধরে ঝুলতে ঝুলতে আমিও তার সঙ্গে উড়ে চলব। শুনেছি এই রক পাখিরা নাকি আস্ত একটা হাতিকেও ঠোঁটে ধরে তুলে নিয়ে যায়। সারাটা রাত ডিমটার পাশে আমি উপুড় হয়ে শুয়ে রইলাম। আমার হাতের কবজিতে বাঁধা পাগড়ির অন্য এক প্রান্ত। চোখে তন্দ্রা নেই। কখন রক আকাশে উড়বে তারই অধীর প্রতীক্ষায় রাতের প্রহর গুনতে থাকলাম। মনে মনে আশার জাল বুনি,
হয়তো রক আমাকে এই নির্জন কারাদ্বীপ থেকে উদ্ধার করে কোনো এক জনবসতি এলাকায় নিয়ে যাবে। তারপর ঘরে ফেরার পথ আমি নিশ্চয়ই খুঁজে পাবো। এইসব আকাশ কুসুম ভাবতে ভাবতে একসময় ভোর হয়ে এলো। ডানা ঝাপটে রক আকাশে উড়ে গেল। আমি প্রাণপণে পাগড়ির প্রান্ত আঁকড়ে ধরে থাকি। পাখিটা শো শো করে খাড়াই উপরের দিকে উঠে যায়, একেবারে মহাশূন্যে, প্রায় প্রায় বেহেশতের কাছাকাছি। মনে হতে থাকে এর উপরে বুঝি আর যাওয়ার কোনো পথ নেই। হঠাৎ বুঝতে পারলাম পাখিটা তীর বেগে নিচের দিকে নামতে শুরু করেছে। সারা দেহের রক্ত শিরশির করে মাথার দিকে ধাবিত হতে লাগলো। কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই অনুভব করলাম আমার শরীরের ওজন একেবারে হালকা হয়ে গেছে। চোখ মেলে তাকিয়ে দেখি এক পর্বতমালার উপরে এসে সে বসেছে। ক্ষিপ্র হাতে কবজির বাঁধন খুলে পাগড়িটা ফেলে দিই। কি জানি আবার যদি এক্ষুনি সে আকাশে উড়ে যায়। আমার অনুমানটা ঠিক হলো, আর এক পলক দেরি করলেই আবার সে আমাকে নিয়ে আকাশে উড়ে যেত। ভাগ্যিস পাগড়ির ফাঁসটা আমি পাখিটার পা থেকে খুলে ফেলতে পেরেছিলাম, কিন্তু না পারলেই বোধহয় ভালো হতো। পাখিটা উড়তে উড়তে সমুদ্রের ওপারে কোনো এক অজানা দেশে অদৃশ্য হয়ে গেল। দেখে শিউরে উঠলাম। পর্বত চূড়া থেকে ডানা ঝাপটে ওঠার সময় সে বিশাল এক পাহাড়ি ময়াল সাপ ঠোঁটে করে তুলে নিয়ে গেল। মনে হয় পাহাড়ের মাথায় ওই সাপটিকে দেখেই সে নেমে এসেছিল। ধীরে ধীরে নিচে নামতে থাকলাম। একটু নামলেই একটা উপত্যকা। পর্বত সংকুল হলেও মোটামুটি সমতল। নামতে নামতে কি আশ্চর্য, যেদিকে তাকাই শুধু দেখি হীরের স্তূপ। চোখ ঝলসে যায়। দূর থেকে এতক্ষণ যেগুলোকে পাথরের টুকরো ভেবে ভ্রম হচ্ছিল, আসলে তা সবই ছোট বড় হীরে। আমার প্রাণ ভয় উড়ে গেল। ওই ভয়াল ভয়ঙ্কর সাপটা এই পর্বতকন্দরেই কোথাও নিশ্চয়ই ছিল। আর একটা যখন দেখলাম, তখন বিশ্বাস কি আরো হাজারটা থাকতে পারে। এদিক ওদিক ভালো করে তাকালাম, না, কোথাও কোনো গাছপালা, ঝর্ণা, নদী কিছুই নেই। সেই দ্বীপটা তবু অনেক ভালো ছিল। জনমানব না থাক, ফল মূল জল প্রচুর ছিল। না খেয়ে অন্তত মারা যেতাম না। কিন্তু এ যে একেবারে নির্জলা নিষ্ফলা বন্ধুর মরু পর্বত। এখানে শুধু বিষধর সাপের আড্ডা। একবার তাদের নিঃশ্বাসের আওতায় পড়লে আর রক্ষা নেই। প্রচন্ড আকর্ষণে টেনে নিয়ে মুখের গহ্বরে পুরে ফেলবে। সে যত বড় বীর পুরুষই হোক না কেন, পালাতে পারবে না। মৃত্যু অনিবার্য ভেবেই সেই পর্বত শীর্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকুল হয়ে ভাবছি,
খিদে পেলে খাবো কি? তৃষ্ণার জল কে দেবে? উফ, ভাবতেও মাথা ঘুরে যায়। একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। এ একেবারে কড়াই থেকে চুল্লিতে এসে পড়েছি যেন। কোথাও কোথাও এই হীরের স্তূপ প্রায় মানুষ সমান উঁচু হয়ে উঠেছে। আমি অবাক হয়ে সেই হীরের স্তূপ দেখছিলাম। এমন সময় নজরে পড়ল কিছুটা দূরে অসংখ্য সাপ কিলবিল করছে। ভয় শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম সাপগুলো ধীরে ধীরে তাদের গর্তের মধ্যে ঢুকে পড়ছে। এই সাপগুলো রক পাখির ভয় দিনের বেলায় আদৌ বাইরে বেরোয় না। রাতের বেলা যখন রকের উপদ্রব থাকে না, ওরা গর্ত থেকে বেরিয়ে এসে আহারের সন্ধান করে। এক একটা সাপ এত বড় যে একটা হাতি পর্যন্ত অনায়াসে গিলে ফেলতে পারে। প্রতি পদক্ষেপের আগে খুব ভালোভাবে জায়গাটা দেখে নিচ্ছিলাম। কি জানি হয়তো সাপের গর্তেই পা রাখবো। মনে মনে নিজের নসিবের কথা ভাবি। সুখে থাকতে ভূতে কিলল, তা না হলে অমন বেহেস্তের বাগদাদ ছেড়ে এই দোজাকের দক্ষিণ দুয়ারে আসবো কেন? সারাটা দিন আমি একটু নিরাপদ আশ্রয়ের সন্ধান করে কাটালাম, কিন্তু একটি মাত্র গুহা ছাড়া কোনো কিছুই চোখে পড়ল না। প্রাণে আমার সাপের ভয়, খিদে তেষ্টা মাথায় উঠেছে। সারাটা দিনের মধ্যে সেই সব কথা মনেও এলো না। ক্রমে সন্ধ্যার কালো ছায়া নেমে আসতে থাকে। আমি আর বাইরে থাকা নিরাপদ মনে না করে সেই ছোট্ট গুহাটার ভিতরে কোনো রকমে শরীরটাকে গলিয়ে দিলাম। একটা পাথরের চাপা দিয়ে দিলাম গুহাটার মুখে। ভাবলাম কোনো রকমে রাতটুকু তো কাবার করা যাক, তারপর কাল সকালে যা ভাগ্যে থাকে তা হবে। গুহার ভিতরে একটা কোণ বেছে নিয়ে শুতে যাব, হঠাৎ সামনের পাথরের চাইটা কেমন নড়ে চড়ে উঠল। সর্বনাশ! দিনের বেলায় যাকে এক খণ্ড কালো পাথরের চাই ভেবেছিলাম, সেটা আসলে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে ডিমে তা দিচ্ছে। আমার অবস্থা তখন যে কি বুঝতেই পারছেন। সারা শরীর অবশ হয়ে গেল, মাথা ঝিমঝিম করতে লাগলো। তারপর আর কিছুই মনে নেই। সকালবেলায় জ্ঞান ফিরে পেলাম। অতি সন্তর্পণে গুহার মুখ থেকে পাথরখানা সরিয়ে দেহটাকে টেনে বাইরে বের করে আনলাম। গতকাল সারা দিন রাত্রি উপবাসে কেটেছে, আর তার উপর স্নায়ুর ওপরে এই ভয়ঙ্কর চাপ। আমার শরীরের সব শক্তি কে যেন কেড়ে নিয়েছে। উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, তবু কোনো রকমে দেহটাকে তুলে ধরলাম। ঠিক সোজা হয়ে দাঁড়াতে পারি না, টলতে থাকি।
হঠাৎ থাপ করে কি একটা শব্দ হলো। তাকিয়ে দেখি আমার সামনে এসে পড়েছে প্রকাণ্ড মাংসের একটা খণ্ড। অবাক হলাম। কাছে গিয়ে দেখি একটা ভেড়ার 4 ভাগের 1 ভাগ ছাল চামড়া ছাড়ানো মাংসপিণ্ড। মনে হলো গল্প শুনেছিলাম জহুরিরা এই হীরক পাহাড় থেকে হিরে সংগ্রহ করার জন্য ভেড়ার মাংসপিণ্ড ছুঁড়ে দেয়। কাঁচা মাংসের গায়ে হীরের কিছু টুকরো গেঁথে যায়। তারপর রক অথবা বাজ পাখিরা এসে মাংসের খণ্ডটাকে ছো মেরে তুলে নিয়ে নিজের বাসায় গিয়ে বসে। সেই সময় পাখিগুলোকে তাড়িয়ে দিয়ে তারা হীরের টুকরোগুলো বেছে নিয়ে যায়। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বড় বড় অনেকগুলো হিরে কুড়িয়ে আনলাম। কুর্তা, কামিজ, ইজের, পাতলুন সব খুলে হীরের টুকরোগুলো বোঝাই করে কোমরে ঝুলিয়ে নিলাম। তারপর পাগড়িটা খুলে মাংসের পিণ্ডটাকে ফাঁস দিয়ে এমনভাবে বাঁধলাম যাতে মাংসের বেশিরভাগ অংশই অনাবৃত থাকে। তারপর পাগড়ির অপর প্রান্ত আমার হাতে বেঁধে একটা পাথরের চাইয়ের আড়ালে ঘাপটি মেরে বসে রইলাম। একটুক্ষণ পরে শো শো করে নেমে এলো একটা রক পাখি। ছু মেরে তুলে নিয়ে গেল মাংসপিণ্ডটা আর সেই সঙ্গে আমাকেও। ঝুলতে ঝুলতে আমিও রক পাখির সঙ্গে উড়ে চললাম। কিছুক্ষণের মধ্যেই পাখিটা তার আস্তানায় নামলো। আমি কুর্তির বাঁধন খুলে একটু দূরে সরে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই এক বৃদ্ধ জহুরি এগিয়ে এলো সেখানে। আমাকে দেখে সে অবাক হয়েছে। মানুষের মুখ দেখে আমার তো আনন্দ আর ধরে না। আমি খুশিতে লাফাতে লাফাতে তার দিকে এগিয়ে যাই। সে কিন্তু খুশি হতে পারল না। রুক্ষ স্বরে কৈফিয়ত চাইল। কে কে তুমি? হ্যাঁ, এখানে কি করতে এসেছো? চোর কোথাকার! আমার হিরে চুরি করার মতলব করেছ? হ্যাঁ, কিন্তু জেনে রাখো সেটি হবে না। এ আমাদের বংশজাত অধিকার। আমাদের রুটিতে হাত দিতে এলে কিছুতেই বরদাস্ত করব না। আমি হাসতে হাসতেই বলি, আপনিও তো ক্রুদ্ধ হয়ে উঠলেন কেন শেখ সাহেব? আমি আপনার বাড়া ভাতে ছাই দিতে আসিনি। আপনার ধারণা বিলকুল ভুল। আমি চোরও না, ডাকাতও না, নেহাতি একজন সাদা সিধে সৎ সওদাগর। ভাগ্যের ফেরে আজ আমার এই দশা। কামিজের জেব থেকে কয়েকখানা হিরে বের করে তার হাতে দিয়ে বললাম, এই নিন, হবে তো? বৃদ্ধের চোখ ছানা বড়ার মতো গোল গোল হয়ে ওঠে। ইয়া আল্লাহ, এ তো বড় বড় হিরে তো জিন্দেগি ভর কখনো দেখিনি। আমাদের মাংসের পিণ্ডে তো ছোট ছোট হীরের কুচি আটকে আসে। এই হিরে তুমি কোথায় পেলে বেটা? কোথায় পেলাম পরে বলছি, আগে বলুন আপনি খুশি হয়েছেন কিনা, নাকি আরো কয়েকটা দেব? জহুরি বলে, না না বাবা, আর কি করব? এর একখানার দামেই 7 পুরুষ বসে বসে খাওয়া যায়। আমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তাছাড়া বংশে বাতি দেওয়ার কেউ নেই। এই পয়সাই বা কে খাবে? ওসব তোমার নিজের কাছেই রাখো। আমি বললাম, আমাকে একটা থলে টলে দিতে পারেন? তখনও আমি উলঙ্গ। আমার পাতলুনের দোনলায় ভরা হীরের টুকরো। বৃদ্ধ বলল, আলবাত আলবাত, এই নাও থলে। কটা নেবে?
সমস্ত হিরেগুলো একটা বড় থলেতে বোঝাই করে আবার আমি কামিজ পাতলুন পরে সভ্য হলাম। জহুরি জিজ্ঞাসা করলো, ওই দুর্গম হীরক পাহাড়ে কি করে তুমি গিয়েছিলে বেটা? হ্যাঁ, ওখানে আজ অব্দি কোনো মানুষ গিয়ে ফিরে আসতে পারেনি। আমি আমার সমুদ্র যাত্রা থেকে শুরু করে আগাগোড়া সব কাহিনী তাকে খুলে বললাম। বৃদ্ধ আমাকে বাহবা দিয়ে বলল, তোমার সাহস আছে বটে, যাই হোক আল্লাহর দোয়ায় প্রাণে বেঁচে গেছো। আমি তখন দারুণ ক্ষুধার্ত। বললাম, কাল সারাদিন রাতে পেটে দানা পানি পড়েনি, কিছু কিছু খেতে দিতে পারেন? বৃদ্ধ বলল, ও ও তাই তো তাই তো, আমি একেবারে খেয়াল করিনি বাবা। চলো চলো, আমাদের তাঁবুতে চলো, কাছেই আছে, চলো। ওদের তাঁবুতে এসে পেট ভরে খানা পিনা খেলাম। এতক্ষণে দেহে বল ফিরে এলো। সারাটা দিন ওদের তাঁবুতে ঘুমোলাম। সন্ধ্যায় খেয়ে দে আবার শুয়ে পড়লাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেহ মন বেশ ঝরঝরে হয়ে গেছে। ওরা আমাকে সমুদ্রের ধারে নিয়ে এলো। সেখান থেকে জাহাজে উঠে চলে এলাম কর্পূর দ্বীপে। এই দ্বীপে একটা প্রকাণ্ড বড় বৃক্ষ আছে। তার ডালপালার মধ্যে শখানেক মানুষ নির্বিবাদে লুকিয়ে থাকতে পারে। এই বৃক্ষের দুধের মতো সাদা রস থেকে তৈরি হয় কর্পূর। এই দ্বীপটায় আমি অবশ্য কতগুলো মারাত্মক রকমের হিংস্র জানোয়ার দেখে এসেছি। তাদের মধ্যে একটা জানোয়ার অনেকটা আমাদের দেশের গন্ডারের মতো দেখতে। তার নাকের ডগায় আছে প্রায় 6 হাত লম্বা একটা শিং। এদের গায়ে ভীষণ জোর। বড় বড় হাতির সঙ্গে যুঝতে পারে এরা। শিং দিয়ে গুটিয়ে গুটিয়ে হাতি মেরে না ফেলা পর্যন্ত এরা ক্ষান্ত হয় না। কিন্তু হাতিটা মরে পড়ে গেলে এরা আর তার ধারে কাছে যায় না। তখন রক পাখিরা তাকে তাকে থাকে। হাতির বিশাল বপুটা মাটিতে লুটিয়ে পড়ার অল্পক্ষণের মধ্যেই উড়ে এসে ঠোঁটে করে তুলে নিয়ে মহাশূন্যে উড়ে যায়। এই দ্বীপে এসে আমি আমার একখানা হিরে বিক্রি করে সোনা কিনলাম। এখান থেকে দেশে ফেরার জন্য জাহাজ ভাড়া করতে হবে, তো জাহাজের ভাড়া মেটাবার জন্য সোনা দরকার। এ বন্দর থেকে সে বন্দর, আবার সেখান থেকে অন্য এক বন্দর, এইভাবে একদিন আমি বাসরায় এসে পৌঁছলাম। আমার মন খুশিতে নেচে উঠল। দেশ আর বেশি দূর নয়। 2-1 দিনের মধ্যেই আমি আমার জন্মভূমি চির সুন্দর সুখের নীড় বাগদাদে ফিরে এলাম। আমাকে পেয়ে আপনজনরা খুশিতে ডগমগ হয়ে উঠল। আমিও বহুদিন বাদে তাদের সঙ্গ পেয়ে আনন্দে উচ্ছল হয়ে উঠলাম। সোনা দানা হিরে যা এনেছিলাম সবারই হাতে কিছু কিছু দিলাম। অনেক দিন পর আবার হাসি গানে ভরে উঠল আমার ঘর। এরপর থেকে নানা ভোগবিলাসের মধ্যেই দিন কাটতে লাগলো। বাহারি সাজ পোশাক পরি, গান বাজনা হই হাল্লার মধ্যে আমার মহানন্দে দিন কাটতে থাকে।
প্রতিদিন আমার ইয়ার বন্ধুরা আমার কাছে গল্প শুনতে আসে। বহু বিচিত্র আমার জীবনের শত অভিজ্ঞতা, দিনের পর দিন বলেও শেষ করা যায় না। সফটুনস এফএম বাংলায় শুনলেন সিন্দবাদ নাবিকের দ্বিতীয় সমুদ্রযাত্রা। গল্প পাঠে দিব্যেন্দু কুণ্ডু। অন্যান্য চরিত্রে রয়েছেন অঞ্জন রায়চৌধুরী, মনোজিৎ বোস। শব্দগ্রহণে মিলন কুমার প্রধান। ধ্বনি পরিকল্পনা ও স্পেশাল এফেক্টস কৌশিক পাইন। পরিকল্পনায় বিশ্বজিৎ মুখার্জি। সামগ্রিক পরিচালনায় সৌরভ মণ্ডল। প্রচার ও অলঙ্করণে সফটুনস।